নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। বন্ধুরা, আগামী 27শে এপ্রিল তোমাদের এসএসসি জিডি 2024-এর এক্সাম। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর এই শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে 100% মজবুত করতে আজ থেকে আমরা শুরু করছি জিকে রিভিশন ক্লাস। প্রতিদিনের ক্লাসে আমরা আলোচনা করব সেরা 40টি পিওআইকিউ, যার মধ্যে 20টি থাকবে এসএসসি জিডি 2025-এর প্রশ্ন, আর বাকি 20টি থাকবে এসএসসির সাম্প্রতি 2025-26-এ যে বিভিন্ন পরীক্ষাগুলি হয়েছিল সেখান থেকে সবচেয়ে রিপিটেড এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এই প্রশ্নটি তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবলের যে 2025-এ এক্সাম হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রতিটি প্রশ্ন মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে কি, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানী ইলেব্রড স্নেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন নীতি? এই প্রশ্নটি তোমাদের এসএসসি জিডি 2025-এ এসেছিল। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, প্রতিসরণের সূত্র। বিজ্ঞানী ইলেব্রড স্নেল আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা। এর আনুমানিক সময়কাল হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ। আর এটি ছিল সম্পূর্ণ নগর কেন্দ্রিক বা আরবান সভ্যতা, এবং সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানত না। এটি ছিল একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন খেলায় টাইমড আউট নিয়ম প্রযোজ্য? কোন খেলায় টাইমড আউট নিয়ম প্রযোজ্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্রিকেট। ক্রিকেটে টাইমড আউট তখন হয় যখন নতুন ব্যাটসম্যান আগের ব্যাটসম্যান আউট হওয়ার পর নির্দিষ্ট সময়ে, সাধারণত 2 মিনিটের মধ্যে ক্রিজে উপস্থিত না হয়, তখন ফিল্ডিং দল আপিল করলে তাকে আউট দেওয়া হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, চিলাই কালান হলো 40 দিনের তীব্র শীতকালের সময়কাল। এটি ভারতের কোন অঞ্চলের স্থানীয় নাম? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, জম্মু কাশ্মীর। কাশ্মীরে 21শে ডিসেম্বর থেকে 29শে জানুয়ারি পর্যন্ত শীতের এই 40 দিনের চরম ঠান্ডার সময়কালকে স্থানীয় ভাষায় চিলাই কালান বলা হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 বা বিএনএসএস 2023 কোন পুরনো আইনের জায়গা নিয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসি 1973। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, তরল পদার্থের বৈশিষ্ট্য নিচের কোনটি? তরল পদার্থের বৈশিষ্ট্য নিচের কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, তরলের কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, তাই তোমরা পরীক্ষার আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা টপিকটা একবার দেখে যাও। আমাদের প্রশ্ন কী আছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1951। আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 থেকে 56 পর্যন্ত। এবং এই পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সিও পদে কে নিযুক্ত আছেন? বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিও পদে কে নিযুক্ত আছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সঞ্জয় গুপ্তা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে সমাপ্ত হয়েছিল? এর আগে 8 নম্বর প্রশ্নে আমরা কি দেখলি, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শুরু হয়েছিল। এখানে জানতে চাওয়া হয়েছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে সমাপ্ত হয়েছিল। এর সঠিক অ্যান্সার হবে 1961 সালে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1956-তে এবং শেষ হয়েছিল 1961-তে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণা জেলার কুচেলপুর গ্রাম থেকে কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর উদ্ভব হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কুচিপুড়ি। এবং কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা কে ছিলেন যিনি মেয়েদের জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সাবিত্রীবাই জ্যোতিবা ফুলে। সাবিত্রীবাই জ্যোতিবা ফুলে ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা যিনি 1848 সালে পুনেতে মেয়েদের জন্য ভারতের প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন, এবং তিনি ছিলেন জ্যোতিবা ফুলের স্ত্রী যিনি 1873 সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, এবং তার বিখ্যাত লেখা একটি বই হচ্ছে গুলামগিরি, যেটা মারাঠি ভাষায় লেখা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবুজ বিপ্লবের সময় প্রবর্তিত একটি নতুন কৃষি পদ্ধতি ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার।
সবুজ বিপ্লবের সময় ফসল উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল বীজ বা হাইব্রিড সিড, রাসায়নিক সার এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি আম উৎপাদন করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, উত্তর প্রদেশ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অক্টোবর 2024-এ টেকসই কৃষি প্রচার ও আত্মনির্ভরশীলতার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য কোন প্রকল্পটি অনুমোদন করেছে? এটি এসএসসি জিডি 2025-এ এসেছিল এবং এটি হচ্ছে একটি কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন এবং এটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পিএম রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্যের প্রবেশ ও প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অনুচ্ছেদ 2। 17 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণনা 2011 অনুসারে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের পার্থক্য কোন রাজ্যে সবচেয়ে বেশি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রাজস্থান, প্রায় 27% কাছাকাছি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি নিউরন বা স্নায়ুকোষের সংযোগ স্থলকে কি বলা হয়? দুটি নিউরন ও স্নায়ুকোষের সংযোগ স্থলকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিনেপস বা প্রান্ত সন্নিকর্ষ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে টম অফ সেন্ট বইটির লেখকের নাম কি, যা আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত প্রথম হিন্দি বই? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, গীতাঞ্জলি শ্রী এবং সালটা মনে রাখবে 2022। 20 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাধারণত একটি নদীর উপরের অংশে গঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, গিরিখাত। নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে প্রবল স্রোতের কারণে নদীখাত নিচের দিকে গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ইংরেজি ভি অক্ষরের মতো আকৃতি ধারণ করে, যাকে গিরিখাত বলা হয় এবং এটি সাধারণত নদীর উপরের অংশে গঠিত হয়। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্য 2027 সালের আদমশুমারির রেফারেন্স তারিখ হিসেবে কোন দিনটি ধার্য করা হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1 অক্টোবর 2026। 22 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ম্যাক্রো ইকোনমিক্সের আওতাভুক্ত নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে ম্যাক্রো ইকোনমিক্স জিনিসটা আসলে কি। দেখো, অর্থনীতি বা ইকোনমিক্সকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটি হলো মাইক্রো ইকোনমিক্স আর অন্যটি হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে হলো ক্ষুদ্র বা ছোট। যখন আমরা কোনো একজন ব্যক্তি, একটি কোম্পানি বা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে আলোচনা করি তখন সেটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ে। আবার ম্যাক্রো মানে হলো বৃহৎ বা বড়। যখন আমরা পুরো দেশের অর্থনীতি নিয়ে একসঙ্গে কথা বলি, যেমন পুরো দেশের আয়, দেশের মোট খরচ, মোট বিনিয়োগ বা দেশের বেকারত্ব, তখন সেটা ম্যাক্রো ইকোনমিক্সের অংশ হয়। এবার অপশানগুলোর দিকে তাকাও, অপশান বি, অপশান সি এবং অপশান ডি, অর্থাৎ জাতীয় আয়, মোট বিনিয়োগ এবং মোট ভোগ, এগুলো পুরো দেশের বা সামগ্রিক অর্থনীতির হিসেব। তাই এগুলো নিশ্চিতভাবে ম্যাক্রো ইকোনমিক্সের অংশ। কিন্তু অপশান এতে দেখো বলা আছে একটি প্রতিষ্ঠানের বেতন। এখানে পুরো দেশের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কেবল একটি নির্দিষ্ট বা পার্টিকুলার কোম্পানির কথা। তাই এটি ছোট পরিষেবার অংশ বা মাইক্রো ইকোনমিক্সের অংশ, ম্যাক্রো ইকোনমিক্সের অংশ নয়। সুতরাং আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, একটি প্রতিষ্ঠানের বেতন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে দেশের রাজ্যপাল ছিলেন? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঝাড়খণ্ড। 24 নম্বর প্রশ্ন হচ্ছে গারো উপজাতিদের দ্বারা উদযাপিত কোন উৎসবটি 100 ড্রাম উৎসব নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ওয়াঙ্গালা। মেঘালয়ের গারো উপজাতিরা ফসল কাটার পর এই উৎসবটি পালন করে এবং এখানে একসঙ্গে 100টি ড্রাম বাজানো হয় বলে একে 100 ড্রাম উৎসবও বলা হয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রধান ফসলগুলির জন্য ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত পূর্ব নির্ধারিত নীতিটি কী ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, উৎপাদন ব্যয়ের 1.5 গুণ। 26 নম্বর প্রশ্ন হচ্ছে 1883-84 সালের ইলবার্ট বিল বিতর্কটি মূলত কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভারতীয় বিচারকদের দ্বারা ইউরোপীয় বা ব্রিটিশদের বিচার করার ক্ষমতা প্রদান। লর্ড রিপনের সময়কালে আনা এই বিলে ভারতীয় বিচারকদের ব্রিটিশদের বিচার করার অধিকার দেওয়া হয়েছিল। ব্রিটিশরা এর তীব্র প্রতিবাদ করায় এটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল দেশকে আইনি পরামর্শ দেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কেন্দ্রীয় সরকারকে। ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন দেশের সর্বোচ্চ আইনি আধিকারিক। তার মূল কাজই হলো আইনি বিষয়ে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া। 28 নম্বর প্রশ্ন হচ্ছে পিএম ইউবা 2.0 প্রকল্পের অধীনে সম্প্রতি কতগুলি নতুন বই লঞ্চ করা হয়েছে?
এর সঠিক অ্যান্সার হবে অপশন বি 41টি। এই পিএম ইউয়া 2.0 প্রকল্পের অধীনে নির্বাচিত তরুণ লেখকরা টানা 6 মাস ধরে প্রতি মাসে 50,000 টাকা করে অর্থাৎ মোট 3 লক্ষ টাকা স্কলারশিপ পাবে। গুজরাটের কচে রণ উৎসব কোন মাসে শুরু হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি নভেম্বর। গুজরাটের কচ অঞ্চলে সাদা লবণের মরুভূমির ওপর প্রতি বছর নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত এই আকর্ষণীয় সাংস্কৃতিক উৎসব চলে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হওয়ার পর গঙ্গা কি নামে পরিচিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ ভাগীরথী। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয় এবং সেখানে এটি ভাগীরথী নামে পরিচিত এবং পরে দেবপ্রয়াগে অলকনন্দার সাথে মিশে এর নাম হয় গঙ্গা। 31 নম্বর প্রশ্ন হচ্ছে বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি একজন শিকারী কন্যা মুরা। 32 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি শুধুমাত্র 2 শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন হলো যুগ্ম তালিকার বিষয় যার উপর কেন্দ্র ও রাজ্য উভয়ই আইন বানাতে পারে, কিন্তু জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ হলো রাজ্য তালিকার বিষয়। 33 নম্বর প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে সাক্ষরতার হার সর্বোচ্চ? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি হিমাচল প্রদেশ, প্রায় 82.8%। 34 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়েছিল? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি 1927 সালে। ভারতের অলিম্পিক মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার দোরাবজি টাটা এবং ডক্টর এজি নয়হরন এর উদ্যোগে 1927 সালে এই সংস্থাটি গঠিত হয়। 35 নম্বর প্রশ্ন হচ্ছে জলে ভাসমান কঠিন পদার্থের ঘনত্ব বৃদ্ধি এবং অবাঞ্ছিত স্থানে তাদের জমে যাওয়া কোন ধরনের জল দূষণ ঘটায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি পলি পড়া। 36 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি বোম্বে অধিবেশন। 37 নম্বর প্রশ্ন হচ্ছে একটি আন্তর্জাতিক হকি ম্যাচের মাঠের প্রামাণ্য প্রস্থ কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 55 মিটার এবং দৈর্ঘ্য হয় প্রায় 91.4 মিটার্স। 38 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সরকার আইন 1935 যুক্তরাষ্ট্র এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কতগুলি তালিকা প্রদান করেছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি 3টি তালিকা। 39 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্মশ্রী মুকুন্দ নায়ককে নিম্নলিখিত কোন বিভাগের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2017 দিয়ে সম্মানিত করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি লোকসঙ্গীত। আজকে 40 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে রায়গড় দরবারে একমাত্র জীবিত কত্থক নৃত্যশিল্পী 87 বছর বয়সী রামলাল বারেতকে 2024 সালে নিম্নলিখিত পুরস্কারগুলির মধ্যে কোনটি দিয়ে সম্মানিত করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি পদ্মশ্রী। তো বন্ধুরা এই ছিল আজকে সেরা 40টি পিওয়াইকিউ প্রশ্ন। 40-এর মধ্যে তোমার কত স্কোর হলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। জয় হিন্দ।